শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই হত্যা সংক্রান্ত অধিকাংশ মামলার তদন্তে নেই অগ্রগতি, ভুয়া মামলার চাপে দিশেহারা তদন্ত কর্মকর্তারা। দেশে হঠাৎ প্রাকৃতিক চিকিৎসার আগ্রহ বেড়েছে। নিয়মিত চিকিৎসার দীর্ঘসূত্রিতা আর অতিরিক্ত ব্যয় প্রধান কারণ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জুলাইয়ের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তারা মিথ্যা, অসত্য, ভুয়া মামলা যেমন পাচ্ছেন, ঠিক তেমনি 2 বছরের বেশি সময় পার হলেও হত্যা মামলাগুলোর তদন্তের গতি খুব ধীর বলে ক্ষোভ প্রকাশ করে আসছেন স্বজন ও সংশ্লিষ্টরা। জুলাইয়ের ঘটনায় মামলাগুলো নিয়ে বিভিন্ন সময় মানবাধিকার কর্মী ও আইনজ্ঞরা অতীতের মতো ঢালাও মামলা বলে সমালোচনা করে আসছেন। একই ফরম্যাটে এবং একই ধরনের আসামিরা এসব মামলাগুলোতে রয়েছেন বলে বিভিন্ন সময় বাঙালিয়ানা সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন করেছে। ভুয়া অসত্য মামলা পাওয়ার কথা আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানও জাতীয় সংসদে স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিপুল সংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। একদিকে মামলাগুলোর তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তারা শত্রুতা ও হয়রানিমূলক মামলা এবং বাদীর দেখা না পাওয়া সহ নানা ঘটনার মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি AHM শাহাদাত হোসেন। অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে জুলাইয়ের ঘটনার বিচার শুরু করা হয়। তবে সে সময় থেকেই বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং আইন বিশেষজ্ঞরা এই বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। পরবর্তীতে বিচারিক কার্যক্রম শেষে এই ট্রাইব্যুনালের রায়ও হয়েছে কয়েকটি। গত 14 জুলাই জাতীয় সংসদে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 590টি অভিযোগ জমা পড়েছিল। 6টি মামলার বিচার শেষ করে রায় দিয়েছেন পুনর্গঠিত ট্রাইব্যুনাল, যার মধ্যে নিহত আবু সাঈদ হত্যা মামলাটিও রয়েছে। এই মামলায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়াও জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সপ্তাহ 2 আগেও যেখানে 1-150 রোগী আসতেন, সেখানে প্রতিদিন রোগী আসছেন প্রায় 1,500। সবগুলো বেডে রোগী, অনেকে ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছেন। রাজধানীর মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি রোগীরা এমন চাপ বেড়েছে। কর্মকর্তারা বলছেন, এত রোগী সামাল দেওয়ার মতো পরিস্থিতি তাদের নেই। হাসপাতাল থেকে বিনামূল্যের যে ওষুধ 1 মাস দেওয়া হতো, সেটি ফুরিয়ে যাচ্ছে একদিনেই। হাসপাতালটিতে গিয়ে দেখা যায় চিকিৎসকের কক্ষ পর্যন্ত লাইন চলে গেছে, মূল ফটক পর্যন্ত। বারান্দা জুড়ে রোগী, বসারও জায়গা নেই। দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসক দেখিয়ে ব্যবস্থাপত্র নিতে পারছেন রোগীরা। 100 শয্যার এই হাসপাতালটিতে 10 টাকার টিকিট চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন রোগীরা। সঙ্গে বিনামূল্যে প্রাথমিক কিছু ওষুধও পাচ্ছেন তারা। হাসপাতালের নিচতলায় আয়ুর্বেদিক চিকিৎসা ও দ্বিতীয় তলায় চলছে ইউনানি চিকিৎসা। তবে সম্প্রতি রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও কর্মকর্তাদের। রোগীরা বলছেন, অতিরিক্ত চিকিৎসা খরচ, দীর্ঘদিন চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়া সহ নানান কারণে তারা প্রাকৃতিক চিকিৎসার দিকে ঝুঁকেছেন। এছাড়াও অ্যালোপ্যাথি চিকিৎসার অতিরিক্ত খরচও একটি বড় কারণ হিসেবে কাজ করছে। হাসপাতালটিতে বর্তমানে আকুপাংচার, পঞ্চকর্ম, ইয়োগা ও হিজামা থেরাপির মাধ্যমে বিভিন্ন চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির কর্মকর্তারা বলছেন, আগে একদিনে মাত্র 10 থেকে 11 জন রোগী আকুপাংচার সেবা পেতেন, এখন সেটি প্রায় 50 জন পাচ্ছেন। পঞ্চকর্ম 5 থেকে 10 জনকে দেওয়া হচ্ছে, ইয়োগা 40 জন এবং হিজামা প্রায় 20 জন পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক চিকিৎসার দিকে ঝোঁকার আরেকটি প্রধান কারণ ইন্টারনেটের ব্যবহার বিস্তার। প্রায়শই বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা প্রাকৃতিক চিকিৎসা, বিশেষত ইয়োগা, হিজামা এসবের পক্ষে প্রচারণা চালান। এতেই আগ্রহীর সংখ্যা বাড়ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না। ইরানের এমন দাবিকে প্রত্যাখ্যান করে দেশটির নেতৃত্বকে অবিশ্বাস্য রকম প্রতারক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেছেন দুদেশের মধ্যে বর্তমানে আলোচনা চলমান রয়েছে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে এবং খুব শিগগিরই আরও আলোচনা ও বৈঠক হবে। তিনি লেখেন, ইরানের নেতৃত্ব অবিশ্বাস্য রকমের প্রতারক। তারা বৈঠকের অনুরোধ করেছেন, কেউ কেউ বলবেন আকুতি জানিয়েছেন। আলোচনা শুরু হয়েছে, সামনে আরও বৈঠক নির্ধারিত রয়েছে, অথচ তারা প্রকাশ্যে ও গর্বের সঙ্গে বলছেন কোনো আলোচনা হচ্ছে না, তারা শুধু ওমানের সঙ্গে কথা বলছেন। ট্রাম্প আরও লেখেন, এরপর তারা আগের মতোই অর্থহীন কথা বলতে থাকে যে হরমুজ প্রণালী তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে, কিন্তু বাস্তবে এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং আমাদের অবরোধের নিয়ন্ত্রণে রয়েছে। আগস্টের শুরু থেকেই আমানত সুদ হার 50 থেকে 100 বেসিস পয়েন্ট কমিয়েছে দেশের অধিকাংশ শীর্ষ বাণিজ্যিক ব্যাংক। ফলে আমানতের প্রকৃত রিটার্ন মূল্যস্ফীতির তুলনায় আরও পিছিয়ে পড়েছে। অতিরিক্ত তারল্য ও বেসরকারি খাতে ঋণের দুর্বল চাহিদার কারণে নতুন আমানত সংগ্রহের প্রয়োজন কমে যাওয়ায় ব্যাংকগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। এই সুদ সমন্বয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের পর। প্রায় 2 বছর পর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার 10% থেকে কমিয়ে 9.5% নামিয়েছে এবং সুদহারের স্প্রেডের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো ঋণের সুদহার আরও কমিয়েছে। এই পদক্ষেপের বড় মূল্য দিতে হচ্ছে সঞ্চয়কারীদের। জুনে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 9.16%। নতুন করে সুদহার কমানোর ফলে আমানতের মুনাফার হার কমে 8.56% থেকে 9% নেমে আসবে, যা জুলাইয়ের 9 থেকে 10.15%-এর মধ্যে ছিল। ফলে সুদহার মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে না পারায় আমানতকারীরা প্রকৃত অর্থে নেতিবাচক রিটার্নের মুখে পড়বেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। 1.5 মাসেরও বেশি সময় ধরে পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান ছাড়াই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলছে। দেশের বৃহত্তম ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি পদও চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এতে প্রায় 3 কোটি গ্রাহকের ব্যাংকটিতে কার্যত অচল অবস্থা দেখা দিয়েছে। এর ফলে প্রায় 1 লাখ কোটি টাকা খেলাপি ঋণের চাপে বিপর্যস্ত ব্যাংকটির ভালো গ্রাহকরাও খেলাপির ঝুঁকিতে পড়েছেন। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চেয়ারম্যান নিয়োগের জেরে চলতি বছরের জুনের শুরু থেকে ইসলামী ব্যাংকে নতুন করে অস্থিরতা তৈরি হয়। গ্রাহকদের ধারাবাহিক বিক্ষোভ, আন্দোলন ও আমানত তুলে নেওয়ার প্রভাবে ব্যাংকটি তীব্র তারল্য সংকটের মুখে পড়েছিল। প্রায় 13,000 কোটি টাকা ধার দিয়েও সংকট সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত গত 14 জুন ব্যাংকটির পুরো পরিচালনা পর্ষদই বিলুপ্ত করে দেয় বাংলাদেশ ব্যাংক। একই দিনে ব্যাংকটির প্রশাসক পদে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর থেকে 1.5 মাসেরও বেশি সময় ধরে দেশের বৃহত্তম ব্যাংকটির যাবতীয় সিদ্ধান্ত প্রশাসকই নিচ্ছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। জিয়ান্নি ইনফান্তিনোকে ফিফা সভাপতির পদ থেকে সরাতে জোট গঠন করেছে ফুটবলের প্রভাবশালী কয়েকটি কনফেডারেশন। তাদের দাবি, ইনফান্তিনো স্বেচ্ছায় পদ না ছাড়লে তাঁকে কার্যত অচল করে দিতে ফিফার কার্যক্রম বর্জন থেকে শুরু করে বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন পর্যন্ত নানা পদক্ষেপ নেওয়া হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, উয়েফা, ক্যানকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা ইনফান্তিনোকে সরাতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী মার্চে তিনি যদি চতুর্থ মেয়াদের জন্য আবারও নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে তাঁকে ঠেকাতে বিভিন্ন কৌশল এরই মধ্যে ঠিক করা হয়েছে। ইনফান্তিনোর বিরোধীরা গভর্নেন্স বয়কট বা প্রশাসনিকভাবে বর্জনের পরিকল্পনাও করেছে। এর আওতায় তারা ফিফা কাউন্সিল ও বিভিন্ন কমিটির বৈঠকে অংশ নেবে না এবং ফিফার সিদ্ধান্ত অনুমোদনেরও অস্বীকৃতি জানাবে। প্রয়োজন হলে তারা বিকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতেও প্রস্তুত। জানা গেছে, 2017 সালে উয়েফা একটি বৈশ্বিক নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা তৈরি করেছিল, যা এতদিন বাস্তবায়ন করা হয়নি। ফিফার 211 সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত মাত্র 15টি দেশ ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। বিশ্বকাপের স্বত্ব বিক্রি পরিকল্পনার খবর প্রকাশের পর তাঁর পদত্যাগের দাবি আরো জোরালো হয়েছে। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।